মাঠে জমা বর্ষার জল ভেঙে রামধনু ছুঁতে গেছেন কখনো, বা কচু পাতা মাথায় দিয়ে ভিজেছেন কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে, কিংবা কোনো এক নাম না জানা নদীর নীল জলে পা ডুবিয়ে পড়ন্ত সূর্যের লাল আভা গায়ে মেখে দূরের পাহাড়টার দিকে তাকিয়ে ভেবেছেন ঠিক আর কতটা লম্বা হলে পাহাড়টা ছুঁয়ে ফেলতে পারত আকাশটাকে। আধুনিকতার স্পর্শে জীবন আজ অত্যন্ত দ্রুতগামী। আমাদের দৈনন্দিন জীবনই শুধু নয়, আমাদের অনুভূতিতেও আজ যান্ত্রিকতার ছাপ। তবে তিতি কিন্তু সেরকম নয়। মানুষের মতো যন্ত্র যেমন ভালো লাগে না তিতির, তেমনই ভালো লাগে না যন্ত্রের মতো মানুষও। আসুন শুনে নি তিতির গল্পটা। বিভা ক্যাফের আজকের নিবেদন বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত রতনতনু ঘাটির লেখা গল্প সংকলন birdmail.com থেকে নেওয়া মানবিক মূল্যবোধের গল্প তিতির বন্ধু। আজকের গল্প পাঠে পূজা, গল্পের সূত্রধার তমাল, বিভিন্ন চরিত্রে অনন্যা, পূজা এবং তমাল, সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন রতনতনু ঘাটির লেখা গল্প তিতির বন্ধু। রোবট নিয়ে তিতির কোনো আগ্রহ নেই। এর আগে কলকাতায় রোবটের এক প্রদর্শনী হয়েছিল। তিতি বাবা মায়ের সঙ্গে দেখতে গিয়েছিল। একদম মন ভরেনি তিতির। বাড়ি ফেরার পথে তিতির বাবা গাড়িটা একটা ছোট গর্ত থেকে বাঁচাতে ব্রেক কষে তিতির মাকে জিজ্ঞাসা করেছিলেন, বলো মিলি, রোবটের মেলাটা কেমন লাগলো? তিতির মায়ের ওটা ডাক নাম। ওই নামে বাবা ছাড়া আর কাউকে ডাকতে শোনেনি তিতি, এমনকি দাদু দিদাকেও না। দাদু দিদা মাকে ডাকেন মুন্নি বলে। তিতির মা বললেন, দারুণ, ভীষণ ভালো। তখন তিতির বাবা তিতিকে জিজ্ঞেস করেছিলেন, কিরে তিতি, তোর ভালো লাগেনি? তিতি কোনো উত্তর দেয়নি, কারণ একদম ভালো লাগেনি ওর। রোবটের আবার মেলা কি? যে মেলায় বেলুন নেই, ফুচকা, পাঁপড় ভাজা, আলু কাবলি নেই, নাগরদোলাও নেই, সেটা আবার মেলা কিসে? এমনকি কলকাতায় বই নিয়ে যে বড় মেলাটা হয়, তাও তিতির খুব ভালো লাগে। তিতিকে চুপ করে থাকতে দেখে বাবা মা অন্য কথায় ডুবে গিয়েছিলেন। সে কথার সবটা কানে নেয়নি তিতি। যেটুকু শুনেছে তার সার কথা এই যে তিতির বাবা রোবটের ব্যবসা শুরু করবেন। বিদেশ থেকে রোবট এনে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাইয়ে বিক্রি করবেন। মায়ের কথাটা খুব মনে ধরেছে, কিন্তু তিতির ভালো লাগেনি। বাবা যখন বলেন রোবট হলো যন্ত্র মানব, সে কথাও ভালো লাগে না তিতির। যন্ত্র আবার মানুষ হয় নাকি? বড়দের যে কি বুদ্ধি! একদম ভালো লাগে না ওর এসব। কি ভালো লাগে তিতির জানে একজন, সে তিতির স্কুলের বন্ধু পিয়ালি। ক্লাসে দুজন পাশাপাশি বসে। তিতি পিয়ালিকে জিজ্ঞেস করে, তোর কোন রং ভালো লাগে রে পিয়ালি? পিয়ালি চটপট মাথা ঝাঁকিয়ে বলে, আকাশি। আমারও। তারপর তিতি আবার জানতে চায়, তোর কোন ফল খেতে ভালো লাগে? লিচু। আমারও। তোর এক্কা দোক্কা খেলতে ভালো লাগে না কম্পিউটার গেম? তিতি ঘাড় বাঁকিয়ে উত্তর দেয়, এক্কা দোক্কা। তিতির ভালো লাগার তালিকা অনেক বড়। তবু পিয়ালি যতটুকু জানে, তিতি মালা গাঁথতে ভালোবাসে, পুতুল খেলতে, রান্নাবাটি খেলতে, নদী, বন আর পাহাড়ের ছবি আঁকতে ভালোবাসে। পরী, রাজা, রাক্ষস খক্ষসের গল্প শুনতেও ভারী ভালো লাগে তার। ছড়া পড়তে ভীষণ ভালোবাসে তিতি।
আকাশে রামধনু দেখতে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কচু পাতা মাথায় দিয়ে ভিজতে, পিঁপড়ের পায়ে একটা ফুলের পাপড়ি বেঁধে দিতে, ঘাস ফড়িংয়ের সাথে সারা বিকেল লাফাতে ঝাপাতে। আর ভালোবাসে পুতুলের মতো তুলতুলে একটা ছোট্ট ভাই পেতে। কিন্তু এর কোনোটাই পায় না তিতি। এসব একদম পছন্দ করেন না বাবা মা। এসবের কোনো কিছু দেখলেই মা বলেন, মেয়েটা দিন দিন রাস্টিক হয়ে উঠছে, একটা কিছু ব্যবস্থা করো। বাবাও সায় দেন সে কথায়, চিন্তিত হয়ে পড়েন। এই নিয়ে দিদিকে বারণও করেন বাবা মা, বলেন, মাম, তোমাকে অনেক বড় হতে হবে, ইংরেজি শিখতে হবে, মডার্ন হতে হবে। ওসব তো গ্রামের ছেলে মেয়েরা চায়। উল্টে তিতি জবাব দেয়, আমাকে তোমরা মাম বলবে না, মামুনি বলবে। আমার মাম শুনতে ভালো লাগে না, তাও যদি না পারো তিতি বলেই ডেকো। তিতি নামটাও যে বাবা মায়ের একদম পছন্দ নয়, তাও জানে সে। এই নামটা দাদুর দেওয়া। বাবা মা অনেক চেষ্টা করেছেন ওর এই তিতি নামটা বদলে দিতে, পারেননি। অন্য কোনো নামে তিতিকে ডাকলে তিতি সাড়া দেবে না। অন্য কোনো নাম ভালো লাগে না তিতির। তিতির আরও কি কি যে ভালো লাগে না তা জানেন তিতির বাবা মা। ছেলেদের মতো ছোট করে চুল কাটতে ভালো লাগে না, ছেলেদের মতো পোশাক পরতে ভালো লাগে না, হই হুল্লোড় ভালোবাসে না, গানের তালে তালে নাচতে ভালো লাগে না, আরও অনেক কিছুই ভালো লাগে না তিতির। যেমন চারিপাশে এত যন্ত্র ভালো লাগে না। মার ঘর পরিষ্কার করার, কাপড় কাচার, রান্না করার সব কাজেরই যন্ত্র আছে। তবু ওরা যখন শহরতলিতে থাকতো তখন ওদের বাড়িতে কাজ করবার জন্য যে বকুল মাসি ছিল তাকে সবচেয়ে ভালো লাগতো তিতির। কলতলায় বসে কেমন ঝকঝক করে বাসন মাজতো, বকবক করতে করতে ঘর মুছতো কেমন। আর সেই ভেজা মেঝের উপর তিতির ছোট্ট পায়ের ছাপ দেখলেই কেমন মুখ ভার করে বকতো তিতিকে। কাঁচা জামা প্যান্টের সঙ্গে কেমন একটা গন্ধ মিশিয়ে দিত বকুল মাসি, ভীষণ ভালো লাগতো তিতির। কাপড় কাচার যন্ত্র কি পারবে সেই গন্ধ এনে দিতে? বকুল মাসি টক বেলের যে আচারটা তৈরি করতো লঙ্কা দিয়ে, মায়ের রান্নাঘরের যন্ত্র কি পারবে সেটা তৈরি করতে? তাই মানুষের মতো যন্ত্র যেমন ভালো লাগে না তিতির, তেমনই ভালো লাগে না যন্ত্রের মতো মানুষও। তবু তিতি বুঝতে পারে বাবা মাকে আধুনিকতায় পেয়েছে, যা তার একদম অপছন্দের। ওরা এখন শহরতলি থেকে চলে এসেছে শহরের একেবারে মাঝখানে, অভিজাতদের পাড়ায়। বাবা এখানে মস্ত একটা ফ্ল্যাট কিনেছেন, অনেক ঘর। তাই মাঝে মাঝে একলা থাকতে ভয় করে তিতির। মাকে খুব সকাল সকাল অফিস যেতে হয়। মা কি একটা বড় কোম্পানির ম্যানেজার। অফিসের সকলেই মাকে মেম সাহেব বলে ডাকে। মা এখন বেশিরভাগ সময় শার্ট প্যান্ট পরেন। ঘরে যখন বাবা মা পিছন ফিরে চেয়ারে বা সোফায় বসে থাকেন তখন মাকে আর বাবাকে গুলিয়ে ফেলে তিতি। কেমন একই রকম লাগে দুজনকে। বাবার এখন রোবটের ব্যবসা, সারা ভারত জুড়ে বাবার ব্যবসা। তাই বেশিরভাগ সময়ই বাবাকে থাকতে হয় কলকাতার বাইরে। যখন বাড়িতে আসেন মায়ের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা, গুরুগম্ভীর কথাবার্তার ফাঁকে তিতি কথা বলারই সুযোগ পায় না বাবার সঙ্গে। বাবা সময় পেলে শুধু তিতিকে একবার জিজ্ঞেস করেন, এখন পিয়ালির সঙ্গে আর মেশো না তো মাম? তিতি এ কথার কোনো উত্তর না দিয়ে চলে যায় অন্য ঘরে। সেদিনও তিতি পাশের ঘর থেকে শুনল মা বাবার কাছে তার সম্পর্কে অভিযোগ করছেন। তুমি জানো, সেদিন অফিস থেকে ফিরে দেখি সারা ঘরময় চক্খড়ি দিয়ে এক্কাদোক্কা খেলার ঘর কাটা মেঝেতে, ড্রয়িং রুমের সেন্টার টেবিলের ওপর রান্নাবাটি খেলার জঞ্জালে ভর্তি। তুমি প্লিজ এর একটা ব্যবস্থা করো। বাবা বলেছিলেন, আমি টাইম পাই কই, তুমি একটু ম্যানেজ করো। এই নিয়ে তিতিকে সেদিন মেরেওছি। কড়া শাসনে রাখতে হবে। ওই স্কুলটা থেকেও ছাড়িয়ে আনতে হবে তিতিকে। আমার অবাক লাগে, আমাদের মেয়ে এমন হয় কি করে। তারপর তিতি শুনল মা বাবাকে বলছেন, সারাক্ষণ একা থাকে তো, তাই কিছুতেই ওর এই অভ্যেসগুলো কাটিয়ে উঠতে পারছে না।
আমি তো অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। কি করা যায় একটু ভাবো। কাজের লোক রাখা মানেই তো এগুলোকে আরও উস্কে দেওয়া। দেখো না, এখনো মাঝে মাঝে সেই বকুল মাসির কথা বলে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কি যে করা যাবে বুঝে উঠতে পারে না তিতি। তিতি ভাবে, আমার যে অন্য কিছু একদম ভালো লাগে না গো মা, একদম ভালো লাগে না। বাড়িতে তিতির একা থাকা এখন অভ্যেস হয়ে গেছে, একদম কষ্ট হয় না। অফিস মিটিং করে মার বাড়ি ফিরতে সেই সন্ধে 7টা পেরিয়ে যায়। প্রায় 1 মাস হলো বাবা বিদেশে। অনেক রোবটের অর্ডার নিয়ে বাবা আমেরিকায় গেছেন। ভারতে এখন বড় লোকেরা দারোয়ান বা কাজের লোকের বদলে রোবট রাখছে বাড়িতে। মানুষের চেয়ে তারা নাকি কাজ করে ভালো। মানুষের চেয়ে যন্ত্র মানুষ ভালো হয় কি করে মাথায় ঢোকে না তিতির। সন্ধে হয়ে গেছে। বাড়িতে একা একা বসে একটা পুতুল তৈরি করছিল তিতি, বাতির কাপড়ের টুকরো আর কাগজ দিয়ে। তখন হঠাৎ পিয়ালির কথা মনে পড়ে গেল তিতির। কাল পিয়ালি তার বাবার সঙ্গে গিয়েছিল সার্কাস দেখতে। তিতি ভাবে, বাবার সঙ্গে এসে কোনো দিন সার্কাস দেখতে যায়নি, বাবারও তো সময়ই নেই। পিয়ালি বলেছিল, জানিস দিদি, যখন বাঘের খেলাটা শুরু হলো আমি তখন বাবার হাতটা জড়িয়ে ধরে বসেছিলাম। কত বড় বাঘ মা গো! বলেই পিয়ালি 2 হাতে মুখ ঢেকেছিল ভয়। এখন বাবার হাতের একটু স্পর্শ পেতে ভীষণ ইচ্ছে করছে তিতির। কতদিন তিতি বাবাকে ছোঁয়নি, খুব মন খারাপ হয়ে গেল। তিতি ভাবে, এমন কেন হয় না? আমি, মা, বাবা আমরা সকলে দূরে কোনো নদীর ধারে বেড়াতে গেছি। ছোট্ট ভাইটা সবে হাঁটতে শিখেছে। বাংলোর লনে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে সে, আর আমি তার হাত ধরে তাকে বাগানে নিয়ে গিয়ে হরিণ দেখাচ্ছি, প্রজাপতি চেনাচ্ছি, ফুলে হাত দিতে নেই বলে নিষেধও করছি মাঝে মাঝে। মা বাবা বাংলোর বারান্দার চেয়ারে বসে আমাদের দেখছেন আর হাসছেন। দূরে নদীর জলে অনেক লাল রং ছড়িয়ে সূর্য ডুবে যাচ্ছে। কেন এমন হয় না? মন খারাপ করে বসে রইল তিতি। সকলের তো সবকিছু হয় না। যেমন পিয়ালির বাড়িতে এত যন্ত্র নেই, কম্পিউটার গেম নেই, এত একলা থাকতে হয় না পিয়ালিকে। তেমনি তার ভাই নেই, বাবা মাকে কাছে পায় না, কোথাও বেড়াতে যাওয়া হয় না তাদের। সকলের জীবনেই তো নেই আছে। চুপচাপ বসেছিল দিদি। এমন সময় দরজা খোলার শব্দ হলো। মার কাছে চাবি থাকে, তাই মা এলে তিতিকে উঠে গিয়ে দরজা খুলে দিতে হয় না। মা নিজেই দরজা খুলে ঘরে ঢোকেন। তিতি ভাবল মা এসেছেন। দরজা খুলে প্রথমে ঢুকলেন বাবা, তারপর মা। ড্রাইভার কাকু কি একটা বড় মোড়ক নিয়ে ঘরে ঢুকলেন। বাবা তিতির পিঠে হাত রেখে বললেন, একা একা মন খারাপ করছিল তো মাম, এই দেখো এই দেখো তোমার জন্য কি এনেছি, বন্ধু এনেছি। তিতি ভাবল, এত বড় মোড়কে বন্ধু, তাহলে রোবট নাকি? সত্যিই তাই। প্যাকেট খোলা হলো। তিতির সামনে লম্বা একটা রোবট। বাবা বললেন, এর নাম রোবোটিকা। আজ থেকে রোবোটিকা আমাদের বাড়িতে থাকবে, তোমার সব কাজ করে দেবে, তোমার সঙ্গে ভিডিও গেম খেলবে, তোমার পড়া বলে দেবে। কেমন? খুব মজা হবে না মাম? বাবার একটা হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল তিতি। বাবার শরীরের উত্তাপ পেতে পেতে মনে মনে বলল, বাবা, তুমি পিয়ালির বাবার মতো হতে পারো না? আমাকে মনুমা বলে ডাকতে পারো তো। আমাদের বাড়িটায় খালি যন্ত্রের গন্ধ, আমার একদম ভালো লাগে না বাবা। মাও জামা প্যান্ট ছেড়ে এসে দাঁড়িয়েছেন। বাবা রোবটটা চালিয়ে দিতেই হাঁটতে শুরু করলো সে। মেঝের ওপর হাঁটতে লাগলো থপথপ করে, অনেকটা সেই ইটি সিনেমার ভিনগ্রহের প্রাণীটার মতো। হেঁটে গিয়ে বইয়ের ডেস্কটা সুন্দর করে গুছিয়ে দিল তিতির।
তারপর চুপচাপ এসে দাঁড়িয়ে রইল আদেশের অপেক্ষায়। মা বললেন, দেখো মাম, বেশ মজার না? তোমার বাবা অর্ডার দিয়ে তৈরি করে এনে দিয়েছেন রোবটিকাকে। নামটাও বেশ, রোবটিকা। বলো। তিতি বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকলো। মনে মনে ভাবল, এর চেয়ে একটা বিড়াল ছানাও ঢের ভালো ছিল। ছোট্ট তিতি আর কিচ্ছু দেখল না। ও দেখে বুঝে লাভ কি? রোবটিকা দিয়ে তার কি হবে? তার চেয়ে এই যেটুকু সময় বাবাকে কাছে পাচ্ছে, বাবার শরীরের উত্তাপ পাচ্ছে, তাই ঢের। সেই রাত্রে ছোট্ট খাটে শুয়ে তিতি স্বপ্ন দেখল। সে এক অদ্ভুত স্বপ্ন। সে এক আজব পৃথিবী। গাছ নেই, ফুল নেই, নদী নেই, বন নেই, পাহাড় নেই, শুধু যন্ত্র আর যন্ত্র। এমনকি একটা মানুষও নেই। সেখানে বোতাম টিপলে বৃষ্টি হয়, সূর্য ওঠে। আর সেই অদ্ভুত পৃথিবীতে তিতি একা। কি করবে কিছুই ভেবে পায় না সে। সব শেষে কেঁদে ফেলল তিতি। ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদতে দেখে পাশের খাট থেকে উঠে এলেন মা। তিতিও জেগে উঠেছে। একদম ঘেমে গেছে তিতি। পরের দিন থেকে বাবা আবার চলে গেলেন তার কাজে। মা অফিস মিটিংয়ে ব্যস্ত। তিতি স্কুল আর বাড়ি। বাড়িতে রোবটিকা থেকে গেল। রোবটিকা রোবটিকার মতোই থাকে, তিতি থাকে তিতির মতো। রোবটিকা নামটাও তিতির একদম পছন্দ নয়। আর ওই নামে না ডাকলে নাকি সাড়াও দেবে না রোবটিকা। তাই তিতি যেমন একলা ছিল, তেমনই একলা থেকে গেল। স্কুল থেকে ফিরলে রোবটিকা দরজা খুলে দেয়। ব্যাস, ওইটুকুই। তিতি আগের মতোই নিজের খাবার নিয়ে খায়, ডেস্কে বই গুছিয়ে রাখে, একা একা পুতুল নিয়ে রান্নাবাটি খেলে, এক্কা দোক্কা খেলে। রোবটিকার থাকা না থাকা দুই সমান তিতির কাছে। মা অফিস থেকে ফিরে দু একদিন বলেছেন, মাম, তুমি রোবটিকার সঙ্গে মেশো না কেন? তিতি মায়ের কথা বুঝতে পারে না। আচ্ছা, ওভাবে কি কেউ কারো বন্ধু হয়? পিয়ালির সঙ্গে তিতির বন্ধুত্ব হবে বলেই কি পিয়ালি এই পৃথিবীতে এসেছে নাকি? বন্ধু হয়ে কেউ পৃথিবীতে আসে না। বন্ধুত্ব গড়ে ওঠে, বন্ধু হয়ে ওঠে। একদিন দূর থেকে বাবা মাকে টেলিফোন করেছিলেন। তিতি পাশের ঘর থেকে শুনেছে। বাবা জানতে চেয়েছিলেন রোবটিকার সঙ্গে তিতির বন্ধুত্ব হয়েছে কিনা। উত্তরে মা বলেছিলেন, সেই নিয়েই তো ভাবনা, ওরা দুজনেই আলাদা আলাদা থাকে। মা মনে হয় রোবটিকাকে মানিয়ে নিতে পারছে না। তিতি একদিন একটা পুতুল সাজাতে বসেছে। আপন মনে পুতুলের সঙ্গে কথাও বলে চলেছে। হঠাৎ মনে হলো তার ইতি নামের কোনো বন্ধু হলে বেশ হতো। তিতির বন্ধু ইতি। পিয়ালি নামটা বদলে এবার থেকে ইতি রাখলে কেমন হয়? এমন সময় পুতুলের একটা জামার দরকার পড়ল তিতির। জামাটা তো সেই বারান্দার কোণের একটা কাগজের বক্সের মধ্যে। পুতুলটাকে এমনভাবে সাজিয়েছে যে হাত থেকে ছেড়ে দিলেই আবার সব খুলে যাবে। আঠার টিউবটাও বারান্দায়। নিজের ওপর খুব বিরক্ত হলো দিদি। এত ভুলোমন হলে কি করে হয়? সব কিছু গুছিয়ে নিয়ে বসলেই তো ভালো হতো। হঠাৎ রোবটিকার দিকে তাকিয়ে বলে উঠল দিদি, এই ইতি, বারান্দা থেকে পুতুলের জামাটা এনে দে না রে। বলেই অবাক হয়ে গেল সে। রোবটটা সত্যি হেঁটে গিয়ে বারান্দা থেকে পুতুলের জামাটা এনে দিল দিদিকে। খুব ভালো লাগলো দিদির। আর রোবটিকা নয়, ওকে এবার থেকে দিদি বলেই ডাকবে। তবে যে বাবা বলেছিলেন রোবটিকা নামে না ডাকলে ও সাড়া দেয় না, সে যাকগে। রোবটিকা আজ থেকে ইতি। একদিন রান্নাবাটি খেলার সময় জল এনে দিতে বলল ইতিকে। তিতি বলল, দেখিস ইতি,
মেঝে জল ফেলিস না যেন, মা তাহলে বকবে। রোবটটা জল এনে দিল। দেখতে দেখতে বেশ বন্ধুত্ব হয়ে গেল ইতির সঙ্গে। তিতি যখন পড়তে বসে ইতি পেন্সিল কেটে দেয়, দরকার পড়লে বই এনে দেয় ডেস্ক থেকে, রুটিন বলে দেয়, কোন দিন কোন পড়া আছে তাও মনে করিয়ে দেয় ইতি। এসব দেখে মা ভীষণ খুশি। সে কথা একদিন ফোনে বাবাকে বলছিলেন মা, তিতি শুনেছে। তিতি সেদিন ইতিকে বলেছে, দেখ ইতি, আমরা রোজ বিকেলে দুজনে এক্কা দোক্কা খেলবো, রান্নাবাটি খেলবো, পুতুল সাজাবো। তুই মাকে বলে দিস না যেন। ইতির দাঁড়ানোর ভঙ্গি দেখে তিতি বুঝেছে ইতি মাকে বলবে না। সেদিন বাথরুমে জল আনতে গিয়ে তিতি পড়ে গেল। ওর পড়ে যাওয়ার শব্দ শুনে ইতি গিয়ে হাজির বাথরুমে। তিতির হাঁটুতে চোট লেগেছে দেখে ফ্রিজ থেকে বরফ এনে লাগিয়ে দিল ইতি। আসলে ইতিও ভালোবেসে ফেলেছে তিতিকে। তিতি ভাবে ইতিটা আসলে রোবট না, বন্ধু, আমার মিষ্টি বন্ধু। ঘরে এখন আগের মতো তিতি যন্ত্রের তীব্র গন্ধ পায় না। সেই বিশ্রী গন্ধটা আর নেই। কাল তিতি আর ইতি চক্করি দিয়ে মেঝেতে দাগ কেটে এক্কা দোক্কা খেলছিল। এরকম অনেক দিনই খেলেছে। হঠাৎ বিকেলে মা অফিস থেকে ফিরে দরজা খুলে ঢুকেই দেখেন ইতি আর তিতি খেলছে। তখন আবার ইতিরই খেলার পালা। এক পা তুলে লাফিয়ে লাফিয়ে খেলছে ইতি। মাকে দেখেও থমকে গেল। মার দু চোখ চুড়ে বিস্ময়, এ কি করে সম্ভব? তিতি দেখল মা কেমন দিশেহারা হয়ে গেলেন। ছুটে গিয়ে বাবাকে দিল্লিতে ফোন করলেন। মা ফোনে চেঁচিয়ে কথা বলছেন, তুমি আজই চলে এসো। আমি বাড়ি ফিরে দেখলাম তিতির সঙ্গে রোবটিকা এক্কা দোক্কা খেলছে, তুমি জানো? এটা কি করে সম্ভব? তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এসো। বাবা চলে এলেন রাত 10টার মধ্যে। তিতিকে কাছে রেখে আদর করে জানতে চাইলেন, রোবটিকা তোমার বন্ধু? তিতি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ বন্ধু তো। আর ওর নাম রোবটিকা নয় বাবা, ইতি। দেখো বাবা, তুমি ওকে ইতি বলে ডাকো, ও কাছে আসবে। বাবা ইতি বলে ডাকতেই সত্যি সত্যি কাছে এসে দাঁড়ালো ইতি। বাবা উঠে গিয়ে আমেরিকায় ফোন করলেন ব্যস্ত হয়ে। বাবার ফোনের চাপা স্বরের কথা এ ঘর থেকে শুনতে পেল না তিতি। শুধু এটুকু শুনল, বাবা কাল ইতিকে নিয়ে চলে যাবেন আমেরিকায়। ওর কোনো একটা যন্ত্র নাকি খারাপ হয়ে গেছে, সারানোর দরকার। তারপর বাবা এই ঘরে এসে ইতিকে ভরে ফেললেন প্যাকেটে। তিতি অনেক করে বলল, বাবা, ইতির কোনো দোষ নেই বাবা, আমি তো ওকে এক্কা দোক্কা খেলতে ডেকেছিলাম। ও বাবা, বাবা। সেই দিন খুব কাঁদল তিতি একা একা। কখন ঘুমিয়ে পড়ল তিতি নিজেও জানে না। ভোরবেলা ঘুম ভেঙে যেতে বাবা তিতির খাটের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। পাশের ঘর থেকে প্যাকেট খুলে বেরিয়ে এসে ইতি বসে আছে তিতির মাথার পাশে, একটা হাত তিতির কপালে। বাবা ধরফর করে উঠে গিয়ে দেখলেন ইতির গা জ্বরে পুড়ে যাচ্ছে। এতক্ষণ ধরে আপনারা শুনলেন রতনতনু ঘাটির লেখা মানবিক মূল্যবোধের গল্প তিতির বন্ধু। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে, এবং সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন,
সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।